মাননীয় স্পিকার। মাননীয় সদস্যবৃন্দ, আমি এখন নোয়াখালী ৬ আসন থেকে নির্বাচিত সদস্য জনাব আব্দুল হান্নান মাসুদকে তার জরুরি জনগুরুত্বপূর্ণ বিষয়ে মনোযোগ আকর্ষণের নোটিশটি পড়ার জন্য আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, ২১০০ বর্গ কিলোমিটারের দ্বীপ হাতিয়া বাংলাদেশের অন্যতম একটি বৃহত্তম দ্বীপ। ওই দ্বীপের সাধারণ অসহায় নিঃস্ব মানুষ আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন। আমি তাদের প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি। সেই সকল রিক্সা চালক, ভ্যান চালক, সিএনজি চালক, ফেরিওয়ালাদেরকে, যারা তাদের ফেরিগিরি করতে গিয়ে কিছুক্ষণ আমার জন্য কথা বলতেন, কিছুক্ষণ তার সবজি বিক্রির জন্য কথা বলতেন। আমি কৃষক শ্রমিক প্রত্যেককেই ধন্যবাদ জানাচ্ছি, যারা অস্ত্রের বিপরীতে দাঁড়িয়ে আমাকে নির্বাচিত করেছেন। মাননীয় স্পিকার, আমি যে জনগুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি, আমি একটু এখানে উপস্থাপন করার জন্য নিয়ে আসছি। আমি এই মায়ের প্রতিনিধি, যিনি নদীর ধারে দাঁড়িয়ে অসহায় নিঃস্ব অবস্থায় দেখাচ্ছেন মাননীয় স্পিকার, কোথায় রয়েছে। মাননীয় সদস্য, সংসদ কিছু রীতি নেওয়াজ অনুসারে চলে। সংসদের কার্যপ্রণালী বিধি এবং অন্যান্য বিধি মোতাবেক চালাতে হয়। এখানে রেওয়াজ হলো যে আপনি যে নোটিশটি দিয়েছেন সেটি পড়বেন, এরপরে আপনাকে যখন সুযোগ দেওয়া হবে সম্পূরকভাবে দু একটি কথা বলতে পারবেন। এখন নোটিশে যা দিয়েছেন সেটাই পড়ে যান অনুগ্রহ করে। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আমার নির্বাচনী এলাকা নোয়াখালী ৬ হাতিয়া, এটি সর্বকাশী মেঘনা নদীর তীরে অবস্থিত তীব্র নদী ভাঙ্গন প্রবণ একটি উপকূলীয় দ্বীপ। এই দ্বীপে প্রায় ৭.৫ লক্ষ মানুষের বসবাস। গত ৭০ বছর এই দ্বীপের মেঘনা নদীর দ্বারা তীব্র ভাঙ্গনের শিকার একটি জনপদ। গত ৭০ বছর ধরে হাতিয়ার প্রায় ৯৫ কিলোমিটার ভূমি মেঘনা নদীতে বিলীন হয়ে গিয়েছে, যার আর্থিক ক্ষয়ক্ষতির পরিমাণ হিসাব করলে লক্ষ কোটি টাকার সমান হবে। মাননীয় স্পিকার, এর মধ্যে ছিল হাতিয়ার বিখ্যাত শহর হাতিয়া শহর, যেই শহরটি বৃহত্তর নোয়াখালী অঞ্চলের সবচাইতে স্বনামধন্য এবং সবচাইতে বিখ্যাত শহর ছিল। বর্তমানেও হাতিয়ার প্রায় ৫০ কিলোমিটার এলাকা নদী ভাঙ্গনের দ্বারা আক্রান্ত। আমাদের হরনিসানন্দী ইউনিয়ন, আমাদের সুকচর নলসিরা ইউনিয়ন, সরকিং ইউনিয়ন, জাহাজবাড়া ইউনিয়ন সহ প্রায় প্রত্যেকটি ইউনিয়নই এই নদী ভাঙ্গনের করাল গাছে। অতি শীঘ্রই হাতিয়া দ্বীপকে রক্ষা করার জন্য, এই ঐতিহ্যবাহী দ্বীপ হাতিয়াকে রক্ষা করার জন্য বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড কর্তৃক প্রস্তাবিত মেঘনা নদীর ভাঙ্গন হতে নোয়াখালী জেলার হাতিয়া উপজেলার পোল্ডার নং ৭৩/১ A+B এবং পোল্ডার নং ৭৩/২ রক্ষার্থে সমন্বিত পানি সম্পদ ব্যবস্থাপনা ও উন্নয়ন পেজ ১-এর শীর্ষক প্রকল্পটি বাস্তবায়ন করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য বিশেষ অনুরোধ করছি। যদি পদক্ষেপ নেওয়া না হয় প্রতি বছরই কয়েক কিলোমিটার ভূমি নদীতে বিলীন হয়ে যাবে এবং প্রতি বছর প্রায় ৭ থেকে ৮ হাজার কোটি টাকার সরকারি বেসরকারি সম্পত্তি নদীর গর্ভে বিলীন হয়ে যাবে। এছাড়াও হাতিয়ার চানন্দি, হরণী, সরেশ্বর, সরকিং, সুকসর ইউনিয়নের আমাদের চাষাবাদের ভূমি, মানুষের বসবাসের জায়গা সহ বাজারঘাট রক্ষা করার জন্য এই বর্ষা মৌসুমের পূর্বেই জরুরি ভিত্তিতে জিও ব্যাগ ও জিও টিউব দিয়ে রক্ষা করার জন্য আপনার বিশেষ দৃষ্টি আকর্ষণ করছি। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় পানি সম্পদ মন্ত্রী জনাব শহীদুদ্দিন চৌধুরী এনিকে এ বিষয়ে একটি সংক্ষিপ্ত বিবৃতি প্রদানের জন্য আহ্বান জানাচ্ছি। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার,
আপনার সহধর্মিণী ডক্টর দিলারা হাফিজ ইন্তেকাল করেছেন। আমি গভীর শোক প্রকাশ করছি এবং আপনার প্রতি সমবেদনা জ্ঞাপন করছি মাননীয় স্পিকার। মাননীয় সংসদ সদস্য অতীব জনগুরুত্বপূর্ণ একটি নোটিশ উত্থাপন করেছেন এবং নোয়াখালী ৬ জনাব আব্দুল হান্নান মাসুদ, আমি ওনাকে আন্তরিকভাবে মোবারকবাদ জানাচ্ছি। মেঘনা নদীর বাঙ্গন হতে নোয়াখালী জেলার হাতিয়া উপজেলার ফোল্ডার নং ৭৩/১ এ এবং বি ও ফোল্ডার নাম্বার ৭৩/২ রক্ষার্থে সমন্বিত পানি সম্পদ ব্যবস্থাপনা ও উন্নয়ন প্রকল্প পেজ 1 শীর্ষক প্রকল্পের সম্ভাব্যতা সমীক্ষার কাজ ইতিমধ্যে সম্পন্ন করা হয়েছে। সম্ভাব্যতা সমীক্ষার রিপোর্ট অনুযায়ী আপনার নোটিশে উল্লেখিত নদী ভাঙন আক্রান্ত এলাকার ১১.024 কিলোমিটার নদী তীর সংরক্ষণ, ৪৩.48 কিলোমিটার বাঁধ পুনরাকৃতি অথবা পুনর্নির্মাণকরণ, ১৩.94 কিলোমিটার বাঁধের ডাল প্রতিরক্ষা এবং 5টি রেগুলেটর নির্মাণ কাজের সংস্থানপূর্বক 2025-2026 অর্থ বছরে প্রকল্পটি সবুজ পাতায় তালিকাভুক্তির প্রস্তাব সম্মিলিত ডিপিপির সংক্ষেপ পরিকল্পনা কমিশনে প্রেরণ করা হয়। পরিকল্পনা কমিশনের আন্তঃমন্ত্রণালয় প্রোগ্রামিং কমিটির সবার গৃহীত সিদ্ধান্তের আলোকে প্রকল্পটির প্রাকল্পিত ব্যয় হ্রাস করে 800 কোটি টাকা সীমাবদ্ধ রেখে ডিপিপি ডেভেলপমেন্ট প্রজেক্ট প্রপোজাল পুনর্গঠনের জন্য সুপারিশ করা হয় মাননীয় স্পিকার। উক্ত সুপারিশের আলোকে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড কর্তৃক একটি কারিগরি কমিটি গঠন করা হয়। উক্ত কমিটির কার্যক্রম চলমান রয়েছে। কমিটির সুপারিশের আলোকে ডিপিপি পুনর্গঠন করে যথাযথ প্রক্রিয়া অনুসরণপূর্বক পরিকল্পনা কমিশনে পুনরায় দাখিল করা হবে মাননীয় স্পিকার। প্রস্তাবিত প্রকল্পটি বাস্তবায়িত হলে নোয়াখালী জেলার হাতিয়া উপজেলা নদী ভাঙ্গনের কবল থেকে রক্ষা পাবে এবং জনগণের জানমাল রক্ষাসহ আর্থসামাজিক উন্নয়ন সাধিত হবে। বর্তমানে নদী ভাঙ্গন রোধকল্পে 2025-26 অর্থ বছরে হাতিয়া উপজেলার চাঁদনী ইউনিয়নের 4 কিলোমিটার, হরিণী ইউনিয়নের 8.880 মিটার, চর ঈশ্বর ইউনিয়নের 300 মিটার, তমরুদ্দিন ইউনিয়নের 200 মিটার, জাহাজমারা ইউনিয়নের 200 মিটার এবং নলচিরা ইউনিয়নে 550 মিটার, সর্বমোট 6.130 কিলোমিটার জিও ব্যাগ ও জিওটিউবের মাধ্যমে আপৎকালীন কাজ বাস্তবায়ন করা হয়েছে। আসন্ন বর্ষা মৌসুমে বাস্তব অবস্থার প্রেক্ষাপটে প্রয়োজন অনুযায়ী উক্ত স্থানসমূহে আরও অতিরিক্ত অনুরূপ কাজ বাস্তবায়নের পদক্ষেপ গ্রহণ করা হবে। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় সদস্য জনাব আব্দুল হান্নান মাসুদ একটি প্রশ্ন করতে পারেন। মাননীয় স্পিকার, আন্তঃমন্ত্রণালয় মিটিংয়ে কোনো শুধুমাত্র অফিসিয়াল মিটিংয়ের মাধ্যমে আমাদের এই প্রজেক্টটি 2100 কোটি টাকার প্রজেক্ট কেটে শুধুমাত্র 800 কোটি টাকায় নিয়ে আসা হয়েছে। এই প্রজেক্টটা যদি ডিপিপি আকারে দেওয়া হয়, ডিপিপি আকারে পরিকল্পনা মন্ত্রণালয়ে দেওয়া হয়, এখানে যত পরিমাণ কাজ হবে এটা দীর্ঘমেয়াদে সরকারেরই যে বাজেট সেই বাজেট ক্ষতিগ্রস্ত হবে। কারণ 3 নদীর মোহনায় অবস্থিত এই হাতিয়া দ্বীপ যদি একসাথে সুকসর ইউনিয়ন থেকে বাংলা বাজার পর্যন্ত, সরিশ্বর বাংলা বাজার পর্যন্ত 11.5 কিলোমিটার নদী ভাঙ্গন রোধের কাজ করা না হয়, তাহলে একদিকে ব্লক ফেলা হলে অন্য দিক থেকে এটা ভেঙে ভিতরের দিকে জনবসতি ভেঙে যাবে। আমরা একসাথে প্রজেক্টটাকে পুনর্বিবেচনা করার জন্য অনুরোধ করব এবং আমি হাতিয়ার মানুষের পক্ষ থেকে বলবো যে এখানে বাস্তব যে কারিগরি টিম গঠন করা হয়েছে, কারিগরি টিমের রিপোর্ট অনুযায়ী আমাদেরকে যেন হাতিয়ার এই নদী ভাঙ্গন রোধের জন্য পর্যাপ্ত বরাদ্দ যেন দেওয়া হয়, যাতে করে নদী ভাঙ্গন থেকে হাতিয়ার মানুষের যে দীর্ঘ 60 বছরের যে নদী ভাঙ্গনকে হাতিয়ার মানুষ মনে করছে এটা তাদের জন্য অভিশাপ। আসলে স্রষ্টার পক্ষ থেকে কোনো অভিশাপ হয় না, এটা আমরা যদি পরিকল্পনা নিয়ে আগাই, এটা থেকে হাতিয়ার মানুষ মুক্তি নেওয়া, সরকার যদি সহযোগী হয় এটা থেকে হাতিয়ার মানুষ মুক্তি পাবে। এই ব্যাপারে আমি আশা করি সরকার এই ব্যাপারে সহযোগিতা করবে। পাশাপাশি আমি এই সংসদে দাঁড়িয়েই মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করব আমার হাতিয়াতে একবার এসে যেন হাতিয়ার লক্ষ লক্ষ অসহায় মানুষ, দুস্থ মানুষদেরকে দেখে যান, যাতে করে আমরা
নিয়মতান্ত্রিক ভাবে জানি ইউজুয়ালি হয়ে আসে যে সরকার দলীয় এমপিদের আমন্ত্রণে সাধারণত মাননীয় মন্ত্রী মহোদয়কে প্রশ্ন করুন, মাননীয় সদস্য মন্ত্রী মহোদয়কে একটা আমরা প্রশ্ন করুন, তারপরও মাননীয়- পর্যাপ্ত বরাদ্দ দেবেন কিনা সেটা জিজ্ঞাসা করুন। অবশ্যই আমি তারপরেও মাননীয় প্রধানমন্ত্রীকে আমার এলাকায় আমন্ত্রণ জানাচ্ছি যাতে করে হাতিয়াতে একবার ঘুরে আসেন। আমি মাননীয় পানি সম্পদ মন্ত্রী দৃষ্টি আকর্ষণ করে বলছি, কারিগরি টিমের রিপোর্ট অনুযায়ী আমরা পর্যাপ্ত বরাদ্দ পাবো কিনা। মাননীয় মন্ত্রী। ধন্যবাদ মাননীয় স্পিকার। হাতিয়া একটা দ্বীপাঞ্চল এবং প্রতি বছরেই এখানে প্রকৃতির সঙ্গে যুদ্ধ করে সেই নদী ভাঙা নদীর আশেপাশে এলাকার মানুষ সেখানে বসবাস করছে। খুব স্বাভাবিক কারণেই প্রতি বছরে ইমার্জেন্সি ওয়ার্ক বলেন আর পার্মানেন্ট ওয়ার্ক বলেন, সেখানে পানি সম্পদ মন্ত্রণালয় সবসময় সজাগ রয়েছে এবং বড় ধরনের প্রজেক্ট নিয়েই ইতিমধ্যে 800 কোটি টাকার একটা প্রজেক্ট সেখানে বাস্তবায়ন করার উদ্যোগ গ্রহণ করেছে। ওনার যে প্রশ্ন সেটি হলো সুকচর থেকে বাংলা বাজার পর্যন্ত। আমরা আশা করছি যাচাই বাছাই এবং সমীক্ষা শেষে এই ব্যাপারে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করব এবং ধারাবাহিকভাবে সেটি সম্পূর্ণ হবে বিদায় আমি ওনার দৃষ্টি আকর্ষণ করছি এবং আমরা আশা করছি যে খুব শীঘ্রই আমরা সমীক্ষা কাজে হাত দিব। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় সদস্যবৃন্দ, আমি এখন ময়মনসিংহ 7 হতে নির্বাচিত মাননীয় সদস্য ডক্টর মোহাম্মদ মাহবুর রহমানকে জরুরি জনগুরুত্বপূর্ণ বিষয় মনোযোগ আকর্ষণের নোটিশটি পড়ার জন্য আহ্বান জানাচ্ছি। জাস্ট নোটিশটা পড়বেন, বাড়তি কথা বলবেন না। শ্রদ্ধেয় মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমার উত্থাপনীয় বিষয় হচ্ছে ময়মনসিংহ 7 ত্রিশাল আসনে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মৃতি বিজড়িত ত্রিশালে জাতীয়ভাবে কবির 127তম জন্ম জয়ন্তী উদযাপনের ব্যবস্থা গ্রহণ প্রসঙ্গে বিফোর আই স্টার্ট আমি শুকরিয়া আদায় করছি মহান আল্লাহ তাআলার কাছে। সংসদে দাঁড়িয়ে এইভাবে আল্লাহ তাআলা কথা বলার সুযোগ করে দিয়েছেন। একই সাথে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ আমাদের মাননীয় সংসদ নেতা মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে। মাননীয় স্পিকার, আমার নির্বাচনী এলাকা 152 ময়মনসিংহ 7 ত্রিশাল আমাদের জাতীয় কবির অমূল্য স্মৃতি বিজড়িত একটা জাতীয় সংস্কৃতির অন্যতম কেন্দ্র। ত্রিশালের দৈরামপুর স্কুলে নজরুলের শিক্ষা এবং জীবন স্মৃতি আজও বাঙালির সাংস্কৃতিক ঐতিহ্যের এক অবিচ্ছেদ্য অংশ, যা পাঠ্য বইয়ে পড়ানো হয়ে থাকে। ঐতিহ্যগতভাবেই নজরুলের জন্ম জয়ন্তী জাতীয়ভাবে ত্রিশালে অনুষ্ঠিত হতো, কিন্তু বিগত 1 দশকের বেশি সময় ধরে সেই ধারাবাহিকতা ক্ষুণ্ণ করা হয়েছে এবং অনুষ্ঠানটি রাজনৈতিক কারণে অন্য জেলায় স্থানান্তরিত করা হয়েছে। বিগত 2001 থেকে 2006 পর্যন্ত ত্রিশালে অনুষ্ঠিত জাতীয় পর্যায়ের এই অনুষ্ঠানে তৎকালীন মাননীয় প্রধানমন্ত্রী দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়া 3 বার উপস্থিত থেকে নজরুল মঞ্চে নজরুল জয়ন্তীর উদ্বোধন করেন এবং একই সাথে স্থানীয় জনগণের অনুরোধে সেখানে জাতীয় কবির নামে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন। ত্রিশালবাসী সহ সমগ্র ময়মনসিংহ বিভাগ এই অনুষ্ঠানে সম্পৃক্ত। ময়মনসিংহে কবির নামে প্রতিষ্ঠিত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, নজরুল একাডেমি, নজরুল ডিগ্রি কলেজ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এই অঞ্চলের মানুষের কাছে কবির আদর্শকে লালন করার প্রধান কেন্দ্র। এলাকার আপামর জনসাধারণের দাবি জাতীয় কবি জন্ম জয়ন্তী উদযাপনের মূল কেন্দ্র পুনরায় ত্রিশালে ফিরিয়ে আনা হোক। মাননীয় স্পিকার, ত্রিশালে জাতীয়ভাবে 127তম নজরুল জন্ম জয়ন্তী উদযাপনের জন্য শিগগিরই একটা স্থায়ী এবং সমন্বিত কর্মসূচি এখন সময়ের দাবি। এর আওতায় জাতীয় পর্যায়ে গবেষক, শিল্পী এবং সাহিত্যিকদের অংশগ্রহণে সেমিনার ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে একদিকে যেমন কবির প্রতি যথাযথ সম্মান প্রদর্শন করা হবে, অন্যদিকে ত্রিশালকে একটা সমৃদ্ধ সাংস্কৃতিক পর্যটন কেন্দ্র হিসাবে বিশ্বের দরবারে তুলে ধরার সম্ভব হবে। এমত অবস্থায় বিষয়টি অত্যন্ত জরুরি। আগামী মে মাসে এই প্রোগ্রাম হবে 25শে মে। বিষয়টি অত্যন্ত জরুরি ও জনগুরুত্বপূর্ণ বিবেচনায় নিয়ে আগামী 127তম নজরুল জন্ম জয়ন্তী জাতীয়ভাবে ত্রিশালে উদযাপনের জন্য প্রয়োজনীয় কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে আমি মাননীয় সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রীর নিকট দাবি জানাচ্ছি।
মাননীয় স্পিকার, আমাকে কথা বলার দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় সদস্য। আমি মাননীয় সংস্কৃতি বিষয়ক মন্ত্রী বাবু নিতাই রায়চৌধুরীকে এ বিষয়ে একটি সংক্ষিপ্ত বিবৃতি প্রদানের জন্য আহ্বান জানাচ্ছি। মাননীয় প্রতিমন্ত্রী নিতাই সংসদে নাই। জনাব প্রতিমন্ত্রী খৈয়ম, আপনি আপনার বক্তব্য একটি সংক্ষিপ্ত বিবৃতি দিতে পারেন। ধন্যবাদ মাননীয় স্পিকার। আমাদের ডক্টর মোহাম্মদ মাহবুবুর রহমান মাননীয় সংসদ সদস্য যে বিষয়টি উত্থাপন করেছেন, এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা জানি যে আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মৃতি বিজড়িত বাংলাদেশের বেশ কিছু জায়গা আছে, তার মধ্যে ত্রিশাল একটা খুবই গুরুত্বপূর্ণ জায়গা। এখানে ত্রিশালে যেমন আমাদের জাতীয় কবির নামে বিশ্ববিদ্যালয় আছে, নজরুল একাডেমি আছে, সরকারি নজরুল ডিগ্রি কলেজ আছে। এছাড়াও ত্রিশালের আবেগের সাথে, ইমোশনের সাথে নজরুল ইসলামের বিষয়টা বেশ খানিকটা জড়িত। সে কারণে এর আগে বিভিন্ন সময়ে ত্রিশালে আমাদের জাতীয় কবির জন্মবার্ষিকী সেখানে পালিত হয়েছে। আমরা এবার বসছি এই অনুষ্ঠান পালনের জন্য একটা জাতীয় কমিটি আছে। এই কমিটির সভা হবে এবং সেই কমিটির সভার ভেতর দিয়েই আমরা আমাদের নজরুল জয়ন্তী ঠিক কোথায়, কখন, কিভাবে পালিত হবে সেটা সিদ্ধান্ত নেওয়া হবে। তবে আমি আমাদের মাননীয় সংসদ সদস্যকে আশ্বস্ত করতে চাই, উনি আমাকে আমন্ত্রণ জানিয়েছেন তার এলাকা সফরের জন্যে। আমি আশা করি যে আমাদের 127তম নজরুল জয়ন্তী যেটা পালিত হবে, সেক্ষেত্রে ত্রিশালকে অবশ্যই আমরা অধিকতর গুরুত্ব দিয়ে বিবেচনা করবো ইনশাল্লাহ। ধন্যবাদ আপনাকে। মাননীয় সদস্য জনাব মাহবুবুর রহমান একটা প্রশ্ন করতে পারেন। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় মন্ত্রী মহোদয়, আপনার বক্তব্য শুনলাম। আপনি বাংলাদেশের অনেক জায়গার সাথে ত্রিশালকে মিলিয়ে কথা বলেছেন। আপনার জ্ঞাতার্থে জানাচ্ছি যে নজরুলকে বাংলাদেশে নিয়ে এসছেন সেই ব্যক্তি দারোগা রফিজুল্লাহ। উনি এনে ত্রিশালের একটি ইউনিয়ন বইলর, সেইখানে দারোগা বাড়িতে ওনাকে প্রথম নিয়ে আসেন এবং এই নজরুল কিশোরের অনেকটা সময় এই ত্রিশালে কাটান। ঐতিহ্যবাহী বিচুতিয়া বাড়িতে উনি থেকে নজরুল দৈরামপুর স্কুলে পড়াশোনা করেন। সেই বিশ্ববিদ্যালয়ের সামনের বটতলায় এখনো তার স্মৃতি বিজড়িত বটতলা হিসাবে পরিচিত। আমার মনে হয় যে আমরা বিগত দিনে আমাদের সরকারের সময় 2001 থেকে 2006 আমরা যে অবস্থায় ছিলাম, জাতীয় পর্যায়ে অনুষ্ঠান ত্রিশালেই হতো। আমি অনুরোধ করব মাননীয় মন্ত্রীকে যে দয়া করে আমাদের নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া স্মৃতি বিজড়িত, উনি তিনবার সেখানে গিয়েছেন এই প্রোগ্রাম উদ্বোধন করতে। রেওয়াজ অনুযায়ী সেখানে এইবারও মাননীয় প্রধানমন্ত্রী ওনার যা উদ্বোধন অনুষ্ঠানে আমি আশা করব আপনারা সংস্কৃতি মন্ত্রণালয় থেকে সেই রেওয়াজটা অব্যাহত রাখবেন, ফিরায় নিয়ে আসবেন আগের ঐতিহ্য। এবং আমাদের মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে প্রধানমন্ত্রীর কাছে আমন্ত্রণ জানাতে চাই, আগামী 25শে মে নজরুল জয়ন্তীতে উনি ত্রিশালে পদার্পণ করবেন এবং সারা ত্রিশালবাসী নয়, ময়মনসিংহ, বৃহত্তর ময়মনসিংহবাসী সেই জন্য অপেক্ষা করছে। মাননীয় মন্ত্রী, আপনাকে অগ্রিম ধন্যবাদ জানিয়ে সেই কমিটির মিটিংয়ে ত্রিশালকে জাতীয়ভাবে পালনের সিদ্ধান্ত গ্রহণের সুবিধা করে আপনি যেন আমাদেরকে সবাইকে আগামী দিনের এই নজরুলকে আবার পুনরায় তার ঐতিহ্য ফিরে আনতে পারি, সেই লক্ষ্যে কাজ করবেন, এই আশা রেখে আমি আমার কথা শেষ করছি। আমি মন্ত্রী মহোদয়ের কাছে আশা করি উনি এই ব্যাপারে নিশ্চয়ই আমার উত্তরে কিছু বলবেন। মাননীয় প্রতিমন্ত্রী এ বিষয়ে একটি সংক্ষিপ্ত বিবৃতি দিতে পারেন। মাননীয় স্পিকার, আমাদের মাননীয় সংসদ সদস্য একটু ভুল বুঝেছেন। আমি বলছি এটা যে বাংলাদেশের সমস্ত মানুষের সঙ্গে, বাংলাদেশের সমস্ত মানুষের সঙ্গে, পৃথিবীর সমস্ত বাঙালি জাতির সঙ্গে
আমাদের কাজী নজরুল ইসলামের যে ভাবাদর্শ, যে আবেগ অনুভূতি জড়িয়ে আছে, সেটা আমাদের বাংলাদেশের অতপ্রান্তরে সব জায়গায় কিন্তু ছড়িয়ে আছে। সেই দিক থেকে আমরা জানি যে তার বিষয়টি আমাকে বিভিন্নজন বিভিন্নভাবে বলেছেন যে বিভিন্ন জায়গায় আমরা এই অনুষ্ঠানটি পালন করতে পারি কিনা। ইতিমধ্যে আমরা আমাদের সাংস্কৃতিক মন্ত্রণালয়ের পক্ষ থেকে বাংলাদেশের সমস্ত জায়গায় আমাদের সাংস্কৃতিক কর্মকাণ্ডকে বেগবান করার জন্য আমরা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছি। আমরা শিক্ষা মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয় সহ আমরা বিভিন্ন সভা করেছি ইতিমধ্যে এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু সিদ্ধান্ত নিয়েছি। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এই বিষয়ে আমাদের বিশেষ নির্দেশনা দিয়েছেন। তার অংশ হিসাবে কাজী নজরুল ইসলামের যে জন্মজয়ন্তী, সেটা আমরা অত্যন্ত গুরুত্বের সঙ্গে পালন করব। এবং আপনি যেটা বলেছেন, আমি এই সংসদে আমি মাননীয় প্রধানমন্ত্রী আছেন, তাকেও আমি আপনার হয়ে অনুরোধ জানাবো যাতে তিনি যে এই সামনের যে আমাদের নজরুল জয়ন্তী আছে, সেই জয়ন্তীতে তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকেন। এবং আমরা আশা করি যে আপনার এই ত্রিশালে যাতে অনুষ্ঠানটা হয় সে ব্যাপারে আমাদের জাতীয় কমিটিতে আলোচনা করে আমরা সিদ্ধান্ত নেব। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। মাননীয় সদস্যবৃন্দ, দিনের কর্মসূচি অনুসারে আজকে রাষ্ট্রপতির ভাষণের উপর আলোচনা স্থগিত করা হলো। এখন দিনের কার্যসূচি অনুসারে কার্যপ্রণালী বিধির 62 বিধি অনুসারে জনগুরুত্বপূর্ণ বিষয় মুলতবি প্রস্তাবের উপর আলোচনা। ঢাকা 15 আসন থেকে নির্বাচিত মাননীয় বিরোধী দলের নেতা ডাক্তার মোহাম্মদ শফিকুর রহমান কর্তৃক আনীত জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ 2025 অধ্যাদেশ নং 1 2025 অনুচ্ছেদ 10 অনুযায়ী সংবিধানের সংস্কার পরিষদের অধিবেশন আহ্বান প্রসঙ্গে জনগুরুত্বপূর্ণ বিষয়ে মুলতবি প্রস্তাবের উপর আলোচনা অনুষ্ঠিত হবে। মাননীয় সদস্যবৃন্দ, কার্যপ্রণালী বিধির 502 বিধি অনুসারে আলোচনাটি 2 ঘণ্টা ব্যাপী অনুষ্ঠিত হবে। আমি এখন মাননীয় বিরোধী দলের নেতা জনাব মোহাম্মদ শফিকুর রহমানকে তার প্রস্তাবের উপর বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। তবে আপনারা এই প্রস্তাবের উপর যারা আলোচনা করতে চান তারা ইতিমধ্যে তালিকা আমার কাছে পাঠিয়েছেন। মাননীয় বিরোধী দলের নেতা, আপনি দয়া করে আপনার বক্তব্য প্রদান করুন। মাননীয় বিরোধী দলের নেতা, আপনি কি পরে আবার বলতে চান? এখন তাহলে সংক্ষিপ্তটা বলেন, পরে আবার বলবেন। ধন্যবাদ মাননীয় স্পিকার। আমি প্রথমেই মহান আল্লাহ তাআলার দরবারে আপনার সহধর্মিনী দিলারা হাফিজের আত্মার মাগফিরাত কামনা করছি এবং মহান মানবের দরবারে তার জন্য জান্নাতুল ফেরদাউস কামনা করছি। আমি আবারও ধন্যবাদ আপনাকে জ্ঞাপন করছি। গত 15 তারিখ অনুষ্ঠিত অধিবেশনে পয়েন্ট অফ অর্ডারে দাঁড়িয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি আমি আপনার দৃষ্টিতে আনতে সক্ষম হয়েছিলাম এবং আপনি অনুগ্রহ করে আমাকে পরামর্শ দিয়েছিলেন এই ব্যাপারে যথাযথভাবে নোটিশ প্রদান করার জন্য। সে নোটিশ প্রদান করা হয়েছে এবং আপনার অনুপস্থিতিতে মাননীয় ডেপুটি স্পিকারের দায়িত্ব পালন করেছেন। প্রাথমিক আলোচনার পর বিষয়টি আলোচ্য সূচিতে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত তিনি দিয়েছেন। সে মোতাবেক আজকে দিনের শেষ আলোচ্য বিষয় হিসাবে 2 ঘণ্টার জন্য এই বিষয় নির্ধারণ করা হয়েছে। আমি বিরোধী দলের পক্ষ থেকে আপনাকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি এটা সূচনা করার জন্য। বাংলাদেশের স্বাধীনতার এক এক করে 54 বছর অতিক্রম হয়েছে। এর মধ্যে অনেক সরকারই গঠিত হয়েছে এবং পরিবর্তন হয়েছে। মানুষের বিপুল প্রত্যাশার জায়গায় দাঁড়িয়ে আজকে আমরা সকলেই বলে থাকি যে স্বাধীনতার পূর্ণ আকাঙ্ক্ষা এখনো বাস্তবায়িত হয়নি।
আপনি একজন গর্বিত বীর মুক্তিযোদ্ধা, বীর বিক্রম। আমিও ক্ষুদ্র একটি শহীদ পরিবারের সন্তান। সে মুক্তিযুদ্ধে যারা জীবন দিয়েছিলেন, আমাদের পরিবার কয়েক ফোঁটা রক্ত দিয়ে তাদের সাথে শরীক হওয়ার সৌভাগ্য অর্জন করেছে। বাংলাদেশ আমাদের সকলের। পর্যায়ক্রমে কেউ না কেউ এই দেশের শাসনভার পরিচালনা করবেন, এটাই স্বাভাবিক। একটি গণতান্ত্রিক রাষ্ট্র যেখানে কোনো রাজতন্ত্র থাকে না, সেখানে বংশ পরম্পরায় শাসনেরও ব্যবস্থা থাকে না। জনগণের ভোটের মাধ্যমেই সরকার গঠিত হয় এবং সেই গঠিত সরকার দেশ পরিচালনা করে। দুঃখের বিষয়, অতীতে জনগণের ভোটে নির্বাচিত হওয়া সত্ত্বেও জনগণের ভোটের অধিকার বারবার খর্ব করা হয়েছে, কোনো কোনো ক্ষেত্রে হত্যা করা হয়েছে। প্রথম যে সরকার গঠিত হয়েছিল, তারা জনগণের ভোট পেয়েই নির্বাচিত হয়েছিলেন, কিন্তু আমরা সেখানে লক্ষ্য করলাম যারা বহুদলীয় গণতন্ত্রের কারণে এই সুযোগটা পেয়েছিলেন, তারাই এসে বহুদলীয় গণতন্ত্রকে হত্যা করে একদলীয় বাকশাল কায়েম করলেন। ৭২-এ যে সংবিধান ছিল, এই সংবিধান তার অনেকটুকু এখানে হারিয়ে ফেলে। যখন একদলীয় কোনো শাসন ব্যবস্থা কোনো দেশে সাংবিধানিকভাবে স্বীকৃত হয়ে যায়, কার্যত সেই দেশে জনগণের ভোটের আর বড় কোনো মূল্যায়ন থাকে না। এভাবে বারবার সরকার এসেছে, সরকার গিয়েছে। সর্বশেষ ২০০৯ সালে যারা সরকার গঠন করেছিলেন, ৮ সালের একটা বোঝাপড়ার নির্বাচনের মধ্য দিয়ে তারা দেশে কি করেছেন তার জ্বলন্ত সাক্ষী আজকের এই সংসদ। আমি সেদিনও বলেছিলাম, আমার ধারণা ফ্যাসিস্ট সরকারের হাতে নির্যাতনের শিকার হননি এমন বোধহয় কোনো সদস্য এখানে নেই। কেউ হয়েছেন বারবার, কেউ হয়েছেন হয়তো একবার, যারা সৌভাগ্যবান। অনেকেই দেশেই থাকতে পারেন। নির্যাতনের ভয়াবহতা এতটাই ভারী ছিল যে তারা নিজ জন্মস্থানের মাটি আঁকড়ে ধরে থাকতে পারেননি। এ দীর্ঘ সময় ধরে ১৫.৫ বছর জাতির উপর প্রচণ্ড দুঃশাসন চাপিয়ে দিয়ে তাণ্ডব চালানো হয়েছে। অসংখ্য মায়ের বুক খালি হয়েছে, বোনেরা বিধবা হয়েছে, শিশুরা এতিম হয়েছে। অসংখ্য লোককে গুম করা হয়েছে। গুমের শিকার ২৩৫ জন লোক এখনো তাদের আপনজনের কাছে ফিরে আসেননি। তাদের আপনজন জানেন না আসলে তাদের বাস্তব অবস্থা কি হয়েছে, তারা কি বেঁচে আছেন নাকি দুনিয়া থেকে বিদায় নিয়েছে। এই সময়ের ভিতরে এক্সট্রা জুডিশিয়াল কিলিংয়ের শিকার হয়েছেন ২৬৬২ জন মানুষ, যারা মিনিমাম কোনো বিচার আলোয় দেখার সুযোগ পাননি। তাদেরকে নির্মমভাবে খুন করা হয়েছে। কার্যত তখন যারা আমরা বিরোধী দলে ছিলাম, এর নির্মম ভিকটিম তারাই হয়েছিলাম। এ সমস্ত পরিবারের কাছে আজকে আমাদের কোনো জবাব নেই। শুধু তাই নয়, রাষ্ট্রের সকল সাংবিধানিক প্রতিষ্ঠানকে একে একে ধ্বংস করে ফেলা হয়েছিল এবং সবগুলোতেই দলীয় কর্তৃত্ব এককভাবে কায়েম করা হয়েছিল দেশকে কুক্ষিগত করার জন্য। শেষ পর্যন্ত আমরা লড়ে গেছি সবাই, যার যার জায়গা থেকে যতটুকু পারি ম্যাক্সিমাম। তাদের অপকর্মের শেষ পরিণতি হিসাবে ২০২৪ সালের জুলাই মাসে যে আন্দোলন তরুণ যুব সমাজের দ্বারা দানা বেঁধে উঠেছিল, আগস্টের ৫ তারিখ গিয়ে এটা পরিণতি লাভ করেছে। এই জন্য কোনো দেশের ক্যালেন্ডারে ৩৬ জুলাই বলে কিছু নাই, আমাদের দেশে তা প্রতিষ্ঠিত হয়েছে। এই আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছেন তারা সৌভাগ্যবান, আমি আরেকবার তাদেরকে অভিনন্দন জানাই। কিন্তু এই আন্দোলন শুধু মুষ্টিমেয় কিছু যুব সমাজ সম্পৃক্ত ছিলেন না, বরঞ্চ এই আন্দোলনে কৃষক, শ্রমিক, মেহনতি জনতা, মোটে, মাঝি, মজুর, ছাত্র জনতা সবাই সম্পৃক্ত হয়েছিলেন। দুধের শিশু নিয়ে মাও রাস্তায় নেমে এসেছিলেন এবং এইরকম শিশুরাও ৪ বছরের শিশু এই আন্দোলনে শহীদ হয়েছে। মাননীয় বিরোধী দলের নেতা,
আমি আমি অত্যন্ত- যাচ্ছি, ওই জায়গায় চলে না, যাচ্ছি। আমি আপনাকে বিনীতভাবে স্মরণ করে দিতে চাই, এটা 2 ঘন্টার আলোচনা। প্লিজ, আমি এই জায়গায় আপনারা চলে যে যাচ্ছি। তালিকা দিয়েছেন সেখানে তো অনেক টাইম আপনারা জি, বেশি জি, আমি দিয়েছেন, যাচ্ছি। আমি আর সুতরাং 2-3 মিনিট সময়ের বেশি উপর একটু নিচ্ছি না। খেয়াল রাখবেন, পরে আপনি আবার বলার আমি সুযোগ মাত্র পাবেন। 2-3 মিনিট নিচ্ছি মাননীয় ওকে, প্লিজ, স্পিকার। থ্যাংক ইউ। তো সেই প্রেক্ষাপটে ওই ফেসিবাদ যাতে আর ফিরে না আসে, এই জন্যই জুলাইতে আকাঙ্ক্ষা তৈরি হয়েছিল যে দেশ একটা ন্যায্যতার ভিত্তিতে ন্যায় বিচারের উপরে একটা দেশ কায়েম হবে, যেখানে সবাই সবার সমান অধিকার পাবে নাগরিক হিসাবে। তার প্রেক্ষিতে দীর্ঘ আলাপ আলোচনার পর প্রধান প্রধান রাজনৈতিক দল, নিবন্ধিত রাজনৈতিক দল সমন্বয়ে দীর্ঘ আলোচনার পর মাসের পর মাস ইন্টারিম গভর্নমেন্ট যে জাতীয় ঐক্যমত্য কমিশন গঠন করে দিয়েছিল, তারা সংস্কারের কিছু প্রস্তাব চূড়ান্ত করেছেন এবং এরই আলোকে মাননীয় প্রেসিডেন্ট তিনি একটি আদেশ জারি করেছেন। যে আদেশটি আমি গতদিন সবিস্তারে পড়ে শুনিয়েছি। আজকে আর আমি সেই দিকে যাচ্ছি না। বিরোধী দল থেকে যারা বক্তব্য দিবেন, হয়তো সরকারি দল থেকেও দিবেন, বিশেষ করে বিরোধী দল থেকে যারা এই আলোচনায় অংশগ্রহণ করবেন তাদের তালিকা আমরা দিয়েছি। তারা এই বিষয়ে কথা বলবেন এবং আপনাকে ধন্যবাদ, আপনি আমাকে আবার শেষের দিকে সুযোগ দেওয়ার কথা বলেছেন। আমার তখন কোনো কথা থাকলে সেই সময় আমি উপস্থাপন করব। এখন বিষয়টি আলোচনার জন্যে আপনি সংসদ সদস্যদেরকে সে সুযোগ দিবেন এবং বিশেষভাবে আমরা যেহেতু এই নোটিশটি উত্থাপন করেছি, আমাদেরকে পর্যাপ্ত সময় দেওয়ার অনুরোধ জানিয়ে আমার কথা আপাতত এখানে শেষ হচ্ছি। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় বিরোধী দলের নেতা। আমরা বিরোধী দলকে যথেষ্ট গুরুত্ব দিয়ে থাকি জাতীয় সংসদে এবং আপনাদেরকে আশ্বস্ত করতে পারি সরকারি দলের চেয়ে একটু বেশি টাইম আপনাদেরকে দেওয়া হবে বিরোধী দলকে। এখন আমি আহ্বান করছি মোহাম্মদ শফিকুল ইসলাম, 112 পটুয়াখালী। আপনার সময় 7 মিনিট। সময়ের মধ্যে 7 মিনিটের মধ্যে অনুগ্রহ করে শেষ করবেন। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। একটা গল্প দিয়ে একটু শুরু করতে চাই মাননীয় স্পিকার। ছোট্ট গল্পটি হচ্ছে, রাজা তার উজিরকে বলে দিয়েছিল সকাল থেকে এটা কাজ করবা, এই কাজগুলো করবা। উজির বলেছিল যে আমাকে যে কাজগুলো বলেন কোনটা কখন গুরুত্বপূর্ণ কোনটা ছুটে যায় তার চেয়ে আপনি আমাকে একটা তালিকা করে দিলে ভালো হয়। একটা তালিকাও করে দিয়েছিল। তালিকা দেখে দেখে সে কাজ শুরুই করেছিল। হঠাৎ করে রাজার মনে হলো সে একবার শিকারে যাবে। ঘোড়ার পেটে উঠে যখন রেকাবে পা ঢুকিয়েছে, রেকাবে পা ঢুকালে পা আটকে গিয়েছিল। পাটা যখন ছুটাতে পারছিল না তখন সে উজিরকে বারবার ডাকছিল, আমার পাটা এখান থেকে বের করে দাও। পাটা বের করতে যাচ্ছিল না উজির, কারণ উজির বারবার খুঁজছিল যে তালিকাটা করে দেওয়া হয়েছিল সেই তালিকার মধ্যে পা আটকে গেলে ওটা বের করে দেওয়ার বিধান ওখানে আছে কিনা। শেষ পর্যন্ত রাজার পা আর ওখান থেকে বের করা যায় নাই এবং রাজাকে মুক্ত করা সম্ভব হয় নাই বলে আমরা গল্পে জেনেছি। ঠিক আমার কাছে আজকে সংসদ এরকম একটা গল্পের মতো মনে হয়। আমরা জুলাই সনদে যখন আমাদের 4 বছরের সন্তানরা জীবন দিয়েছে, আমরা যখন দেখেছি বিগত 17 বছর উন্নয়নের কথা বলে আমাদের নির্বাচনকে ভুলে দেওয়া হয়েছিল, আবার বিগত 1.5 বছর আমরা লক্ষ্য করলাম যে সে সময় আমরা কেউ কেউ নির্বাচন এবং নির্বাচন বলে বলে আমরা আমাদের মাথা থেকে বিচার এবং সংস্কারটাই ভুলে দিয়েছিলাম। আবার এখন এসে আমরা দেখলাম যে আমাদের নখের কালি শুকাতে না শুকাতেই উন্নয়নের কথা বলে আমরা আবার জুলাই সনদটাকেই ভুলে দিতে বসেছি। আমি খুবই বিব্রত হই যে আমাদের সন্তানেরা রাস্তায় দাঁড়িয়ে সেদিন কি প্ল্যাকার্ডে এটা লিখেছিল যে আমরা একটা ফ্যামিলি কার্ডের জন্য আজকে রাস্তায় দাঁড়িয়েছি। সেদিন তারা দাঁড়িয়েছিল মাননীয় স্পিকার, সেদিন তারা দাঁড়িয়েছিল, লেখা ছিল রাস্তাগুলোতে আমাদের সন্তানেরা বুকে গুলিবিদ্ধ হয়ে পা হারিয়ে চোখ হারিয়ে দাঁড়িয়ে রাস্তা ব্যারিকেড দিয়ে লেখা ছিল রাস্তা সংস্কারের কাজ না, রাষ্ট্র সংস্কারের কাজ চলছে। আমরা যেন সংস্কারের কথাটা মাথায় নিতে পারছি না। আমরা সংস্কারের পরিবর্তে এখন আমরা সংশোধনের দিকে যাচ্ছি। আমরা তো এই সংশোধনীর জন্য আমাদের ছেলেরা, আমাদের তরুণ যুবকরা, আমাদের জনতারা কাজ করে নাই। আমি একটা কথা পরিষ্কার বলি, অ্যামেন্ডমেন্টের জন্য তো শেখ হাসিনাও সেদিন অফার করেছিল 24 ঘন্টা দরজা খোলা আছে, তোমরা সংশোধনের জন্য আসো। সেদিন এই ছাত্র জনতা সংশোধন মেনে নেয়নি, তারা সংস্কারের জন্য কথা বলতে চেয়েছিল। আজকে আমরা সংস্কারটা মাথায় নিতে পারছি না কেন? মাননীয় স্পিকার, আমি আর একটা কথা আপনাকে একটু স্মরণ করানোর জন্য বলছি। আমরা ছোট সময়
আমি বাংলায় সাহিত্যে অনার্স করে, আজকে আমাকে আপনি স্নেহের সাথে মাসুদ বলে বলেছেন। আমার সংসদের নাম শফিকুল ইসলাম। এই মাসুদ নামটা যারা একেবারে খুব আমাকে স্নেহ করেন, আদর করেন, তারাই ডাকেন। আমি বাংলার সাথে আমাদের রাষ্ট্রবিজ্ঞানের ছিল, রাষ্ট্রবিজ্ঞানে আমরা ছোট একটা বাক্য পড়েছিলাম, নেসেসিটি নোস নো লস। আমরা এই নেসেসিটিটাকে আজকে একটা সংবিধানের ধারাবাহিকের মধ্যে আমরা আটকে ফেলেছি। আমরা লাইন খুঁজতেছি, আমরা দাড়ি কমা সেমিকোলন খুঁজতেছি। আমরা আজকে পরিষ্কার একটা কথা বুঝি যে আমাদের এই সংস্কারের প্রয়োজনটা এই কারণে দরকার হয়েছে, এই প্রস্তাবটা এজন্য উত্থিত হয়েছে যে এটা 30 কার্য দিবসের মধ্যে যেখানে করার কথা ছিল সেখানে আমরা খাল খননে গুরুত্ব দিলাম, ফ্যামিলি কার্ডে গুরুত্ব দিলাম, কৃষি কার্ডে গুরুত্ব দিলাম, আমরা আরো অনেক কাজে গুরুত্ব দিলাম, অথচ যেটার জন্য আজকে নির্বাচন করে আমরা এখানে নিজেরা কথা বলার সুযোগ পেলাম সেই সংস্কার আমরা নজর দিতে পারলাম না কেন? মাননীয় স্পিকার, আমি আর দুটো কথা বলি। আমরা আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ, এই বাংলাদেশের সামগ্রিক প্রয়োজনকে সামনে রেখে আমাদের একটা কথা মাঝে মধ্যেই বলতে হয় যে আমরা যখন এই রাষ্ট্র সংস্কারের কথা, আমাদের সংবিধানের ধারাগুলোর কথা বলি, আমাদের কাউকে আমরা এই কথা বলতে শুনি যে গণভোটে যে 4টা বিষয় উল্লেখ করা হয়েছে, আমাদের এই 70% লোকরা ভোট দিয়েছে, 51% সরকারি প্রতিনিধিত্ব করছেন। আমি তো একটা কথা যদি পরিষ্কার করে সরকারি বেঞ্চে যারা আছেন, ট্রেজারি বেঞ্চে যারা আছেন, তাদের বিনয়ের সাথে যদি জিজ্ঞেস করতে চাই যে আমরা 51% ফ্যামিলি কার্ডের পক্ষে ভোট দিয়েছে আর আমাদের 70% তো জুলাই সনদের ভিত্তিতে রাষ্ট্র গঠনের পক্ষে ভোট দিয়েছে, আমরা তাহলে 51%কে গুরুত্ব দিয়ে ফ্যামিলি কার্ড বিতরণ করে জনগণের সেই 17 বছরের উন্নয়নের কথা বলে কি আমরা মূল জায়গা থেকে আমাদের দেশের জনগণকে আবার আরেকটা জায়গায় নিয়ে যেতে চাচ্ছি এমন করে যে আমরা লক্ষ্য করছি, আমরা বলি সবার আগে বাংলাদেশ, আমরা বলি সবাই মিলে বাংলাদেশ। আমি তো তা লক্ষ্য করছি না। আমাদের আশঙ্কার জায়গাটা, আমাদের উদ্বেগের জায়গাটা, উৎকণ্ঠের জায়গাটা মাননীয় স্পিকার ওইখানে যে 11টা সিটি কর্পোরেশনের প্রশাসক বদল হয়েছে, আমরা কি লক্ষ্য করলাম না সবাই মিলে যদি বাংলাদেশ হয় তাহলে সরকারি দলের বাইরে একজন যোগ্য লোক সৎ কি মানুষ ওখানে খুঁজে পাওয়া গেল না? মাননীয় স্পিকার আরেকটা কথা বলি, 42টা জেলা প্রশাসক বদল হয়েছে। মাননীয় স্পিকার, এই পাশ থেকে প্রায় কথা বলি যে এখানে বলা হয়েছে যে মানে আমরা সবাই মিলে বাংলাদেশ, সবার বাংলাদেশ যখন বলি সবাই মিলে দেখি টেবিল চাপড়িয়ে আমরা এই মহান জাতীয় সংসদকে খুবই সরগরম করে ফেলি। এই 42টা যে জেলা প্রশাসক নিয়োগ হয়েছে, এই জেলা পরিষদে গোটা বাংলাদেশের মধ্যে আজকে এখানে যে কমিটি হয় সেই কমিটিতে আমরা বলি ন্যায্যতার ভিত্তিতে আপনাদের থেকে 2জন দেন, 1জন দেন। মাননীয় স্পিকার, খুবই বিনয়ের সাথে জিজ্ঞেস করি, আমরা কি সেই নতুন বাংলাদেশের দিকে যেতে পেরেছি যেই বাংলাদেশে এই 42 জন জেলা পরিষদের 1জন জেলা পরিষদকে আমরা কাউকে খুঁজে বের করতে ওখানে ন্যায্যতার ভিত্তিতে দিতে পারলাম না? মাননীয় স্পিকার, আমরা তত্ত্বাবধায়ক আমাদের অন্তর্বর্তীকালীন সময়ে যখন 1-2 জায়গায় এরকম প্রশাসক নিয়োগ হয়েছে আমরা বললাম এটা সংবিধান লঙ্ঘন এবং এটা গণতন্ত্রের সাথে সাংঘর্ষিক। আজকে গণতন্ত্রের নির্বাচনের ভিত্তিতে আমরা যখন একটা সরকার পেলাম, সেই সরকারে স্থানীয় নির্বাচনের দিকে না গিয়ে যেখানে সরকারের প্রশাসক ছিল তাদেরকে তড়িঘড়ি করে বদল করে বিশ্ববিদ্যালয় গেলে থেকে শুরু করে নিজ দলীয় লোক গ্রহণ করে আমরা কি এটা বলতে পারি যে সবাই মিলে বাংলাদেশ এবং সবার আগে বাংলাদেশ আসলে এটা আমাদের দেশে আসছে? আমরা বলতে পারি না বিধায়ী আজকে জুলাই সনদ বাস্তবায়ন এবং তার ভিত্তিতে আমাদেরকে এখানে শপথ গ্রহণ করানো হয়েছে। আমাদের এই ট্রেজারি বেঞ্চ থেকে আমাদেরকে বলা হয় এটাই নাকি অবৈধ হয়েছে। অবৈধ একটা কাজ জাতীয় সংসদে আমাদের কাছে কাগজ প্লেস করেছে কে? যারা প্লেস করেছে তাহলে তাদেরকে তো আগে আইনের আওতায় নিয়ে আসা উচিত। এই অবৈধ কাজে আমাদেরকে কারা সহযোগিতা করেছেন? এই অবৈধ প্ররোচনা আমাদেরকে কে দিয়েছেন? এটা তো আমরা জোর করে কেউকে ঘরের পকেট থেকে আমরা নিয়ে আসি নাই। মাননীয় স্পিকার, আমি তো বাউফল থেকে আমার এই মানে সংস্কারের শপথের জন্য আমি তো কাগজ বাউফল থেকে নিয়ে আসি নাই, এখান থেকে দেওয়া হয়েছে। মাননীয় স্পিকার, সবশেষ বলবো, আসুন সময় থাকতে নাহলে ধন্যবাদ মাননীয় সদস্য। এখন আমি আহ্বান জানাচ্ছি জনাব আক্তার হোসেন, রংপুর 4, আপনার সময় 8 মিনিট। মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে আজকে সংসদে যিনি সংসদ নেতা আছেন, আমাদের প্রধানমন্ত্রী, যারা সরকার দলের মন্ত্রীরা আছেন, সদস্য আছেন এবং আমরা যারা বিরোধী দলের পক্ষ থেকে
আজকে এই মুলতবি প্রস্তাবের জন্য আমরা দাঁড়িয়েছি। সকলের কাছে বিনীত কণ্ঠে কয়েকটি কথা আমি বলতে চাই। আমরা কোন প্রেক্ষাপটের মধ্য দিয়ে আজকের এই সংসদে এসেছি আমরা সকলেই সেটা জানি। সেই প্রেক্ষাপট যখন বাংলাদেশে সংঘটিত হলো, তারপরে 5 আগস্ট থেকে নিয়ে 8 আগস্ট পর্যন্ত বাংলাদেশে কোনো সরকার ছিল না। সেই সময়টাতে বাংলাদেশের সংবিধান কতটুকু কার্যকর ছিল সেই ব্যাপারে কি আমরা খোঁজখবরটা রেখেছি মাননীয় স্পিকার? আমরা একটা জিনিস স্পষ্ট করে বলতে চাই, আমাদের এখানে বর্তমানে যিনি আইনমন্ত্রী আছেন তিনি যে তখন অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেলেন, কোন সংবিধানের বদৌলতে তিনি অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেলেন সে প্রশ্নটা কি আমরা ভুলে গিয়েছি মাননীয় স্পিকার? মাননীয় স্পিকার, যে অন্তর্বর্তীকালীন সরকার শপথ গ্রহণ করেছে সে অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশের সংবিধানের কোথাও এর কোনো বর্ণনা নেই। যে সরকার আগের সরকার তারা যে পদত্যাগ করেছে সেই পদত্যাগের ফর্মুলা কি? সংসদ যে ভেঙে দেওয়া হলো 6 তারিখে, সেই সংসদ ভেঙে দেওয়ার ফর্মুলাটা কি সংবিধানে বর্ণনা করা ছিল? তার কোনো কিছুই সেই সময়টাতে মাননীয় স্পিকার সংবিধান অনুযায়ী হয় নাই। কারণ সেই সময়টাতে 24-এর অভ্যুত্থানের মধ্য দিয়ে হাজারো মানুষের জীবনের মধ্য দিয়ে নতুন এক বাংলাদেশের প্রত্যয়ে জনগণের অভিপ্রায় ব্যক্ত হয়েছিল মাননীয় স্পিকার। এবং সেই সময়টাতেই যে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয় তাদের হাতে একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব ছিল বাংলাদেশের এই রাষ্ট্র কাঠামোটাকে সংস্কার করা। বাংলাদেশের রাষ্ট্র কাঠামোকে সংস্কার করার যে প্রয়োজনীয়তা আমরা এটা অতীতে দেখেছি, এই রাষ্ট্র কাঠামোকে বারংবার এটা ফেসিবাদের জাতাগুলো সেটাকে পিষ্ট করা হয়েছিল। সেই লক্ষ্যে অন্তর্বর্তীকালীন সরকারের সময়টাতে ঐক্যমত্য কমিশন গঠিত হয় মাননীয় স্পিকার। সেই ঐক্যমত্য কমিশনে আমরা 30টির অধিক রাজনৈতিক দল এবং জোট আমরা দিনের পর দিন সপ্তাহের পর সপ্তাহ সেখানে আমরা আলোচনা করেছিলাম মাননীয় স্পিকার। সেই আলোচনার এক প্রান্তে গিয়ে যখন জুলাই সনদ বাস্তবায়নের প্রসঙ্গ আসে সেটা নিয়ে আমরা কয়েক দফায় আলোচনা করেছি। সেই আলোচনায় আজকের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন সাহেব সেখানে উপস্থিত ছিলেন, জোনায়েদ সাকিব ভাই সেখানে উপস্থিত ছিলেন, সেখানে নুরুল হক নূর ভাই উপস্থিত ছিলেন, শাহাদাত হোসেন সেলিম সেখানে উপস্থিত ছিলেন। এতগুলো মানুষ সরকারি দলের বেঞ্চে তারা বসে আছেন, তারা ঐক্যমত্য কমিশনে উপস্থিত হয়েছিলেন। ঐক্যমত্য কমিশনে জুলাই সনদ বাস্তবায়নের ব্যাপারে সকলের মধ্যে আলোচনা হয়েছিল। সেই আলোচনার প্রসঙ্গ তারা সংসদে এসে কিভাবে ভুলে গেলেন সেটা আমি তাদের কাছে জানতে চাই মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, 5ই অক্টোবর আজকের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ সেই সময়টাতে তিনি বলেছিলেন গণভোট, জনগণের তরফ থেকে যে রায় আসবে সেই রায় সংসদের প্রত্যেকজন সদস্যকে মানতে হবে। তিনি তার কথার উপরে এখন অটল কেন নাই সেটা আমরা তাদের কাছ থেকে জানতে চাই মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আমরা এই কথাটাও জানতে চাই মাননীয় আইনমন্ত্রী তিনি সে সময়টাতে এই সংবিধান সংস্কারের জন্য যে আদেশ সেটাকে বাস্তবায়নের জন্য যে এক্সপার্ট প্যানেল গঠন করা হয়েছিল সেই এক্সপার্ট প্যানেলের তিনিও একজন মেম্বার ছিলেন, তিনিও পরামর্শ দিয়েছিলেন সেই এক্সপার্ট প্যানেলে কেমন পদ্ধতিতে জুলাই সনদকে বাস্তবায়ন করা হবে। আজকে অ্যাটর্নি জেনারেলের পদ থেকে তিনি যখন আইনমন্ত্রী হয়েছেন তখনই এসে তিনি তার পজিশনটাকে পরিবর্তন করে এখন তিনি সবকিছু বেমালুম ভুলে গিয়েছেন। আজকে তারা এসে হবস, লক আর রুশো পড়ার কথা বলছেন। আমার তো মনে হয় হবস, লক আর রুশো পড়ার মধ্য দিয়ে তারা অতীতে যে নৈতিকতার পাঠ সেই নৈতিকতার পাঠটা তারা ভুলে গিয়েছেন। যদি নৈতিকতার পাঠ তাদের থাকতো তাহলে এতগুলো জনগণের সামনে জনাব তারেক রহমান আমাদের প্রধানমন্ত্রী তিনি 30শে জানুয়ারি রংপুরে আবু সাইদের জন্মভূমিতে দাঁড়িয়ে তিনি বলেছিলেন দয়া করে গণভোটে হ্যাঁ দিন। দয়া করে গণভোটে হ্যাঁ দেওয়ার কথা বলে তারা এখন এসে গণভোটের রায় মানতে কেন চান না সেই প্রশ্নটা আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে করতে চাই। আমরা আরো স্পষ্ট করে আপনার মাধ্যমে জানতে চাই যে আদেশ জারি করা হয়েছে সে আদেশটা নাকি আইন নয়, এমন ধরনের বক্তব্য এখানে উপস্থাপন করা হয়। অথচ বাংলাদেশ সংবিধানের 152 নম্বর আর্টিকেলের মধ্যে একটা আদেশও যে আইন হতে পারে সেই ব্যাপারে সেখানে স্পষ্ট নির্দেশনা দেওয়া আছে। মাননীয় স্পিকার, তারা বলছেন আদেশ তো আইন নয়, অসাংবিধানিক। এটা ধৃষ্টতাপূর্ণ বক্তব্য। জনগণ যেখানে গণভোটের মধ্য দিয়ে এই আদেশের পক্ষে রায় দিয়েছে সেখানে জনগণের রায়কে অসাংবিধানিক বলা এই সংসদকে কলঙ্কিত করে মাননীয় স্পিকার। আমরা স্পষ্ট করে আরেকটা জিনিস আপনাকে বলতে চাই মাননীয় স্পিকার, যে অধ্যাদেশ জারি করা হয়েছে সে অধ্যাদেশের ব্যাপার নিয়ে একটা আলাপ এখানে উঠেছে যে সে অধ্যাদেশটা কি এই সংসদে সেটাকে অ্যাপ্রুভ করা হবে কি হবে না। সেই অধ্যাদেশ এই সংসদে অ্যাপ্রুভ করা হোক আর না হোক, ফ্যাক্ট অ্যান্ড ভ্যালিড অনুযায়ী সেই অধ্যাদেশ অনুযায়ী
যে গণভোট হয়েছে সেই গণভোট যে বৈধ, সেই গণভোটকে অবৈধ বলার কোনো সুযোগ নেই মাননীয় স্পিকার। আমরা আর একটা কথা বলতে চাই মাননীয় স্পিকার, যে অধ্যাদেশের কথা আপনারা বলছেন, অধ্যাদেশগুলো এই সংসদ উত্থাপন করা হয়েছে, সেই অধ্যাদেশের মধ্যেই জুলাই সনদ বাস্তবায়নের যে আদেশ, সেই আদেশটাকে রেফার করা হয়েছে। আপনারা অধ্যাদেশটাকে এখানে রেফার করবেন, আবার অধ্যাদেশের মধ্যে যে আদেশের কথা বলা হয়েছে সেটাকে আপনারা বেমালুম চেপে যাবেন। এই ধরনের দ্বিচারিতা বাংলাদেশের সংসদে যদি আপনারা করেন, জনগণ আপনাদেরকে ছাড় দেবে না মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আর একটা কথা আমি বলতে চাই, যে আদেশের ব্যাপারটা নিয়ে বলা হয়, সেই আদেশ যেই 13 নভেম্বরে জারি করা হলো, সেই দিন সালাউদ্দিন সাহেব, তিনি আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী বর্তমানে, সেই দিন তিনি ব্যক্তিগতভাবে আদেশের ব্যাপারে তার আপত্তির কথা জানিয়েছিলেন। কিন্তু সেই দিন রাতের বেলা বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা মিটিং করে জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার নেতৃত্বে যে সংবাদ সম্মেলন করা হয়েছিল, সেই সংবাদ সম্মেলনে আদেশ জারির দিনে বিএনপি দলীয় সিদ্ধান্ত নিয়ে তৎকালে প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানিয়েছিল। সেটা কোন স্বার্থে সেদিন ধন্যবাদ জানিয়েছিল, আমরা সে বিষয়টা তাদের কাছ থেকে জানতে চাই মাননীয় স্পিকার। আমি আপনার কাছে আর একটা বিষয় একটু খোলাসা করে বলতে চাই, জুলাই সনদের মধ্যে দিয়ে আমরা কি চেয়েছি? আমরা চেয়েছি এমন একটা বাংলাদেশ, যেই বাংলাদেশে আগের মতো করে সরকারি সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোতে নিয়োগ হবে না। আপনারা যদি নতুন বাংলাদেশের কথা বলেন, আপনারা কি আবার আগের মতো করে নুরুল হুদার মতো একজনকে আপনারা কি নির্বাচন কমিশনার বানাতে চান, নাকি আপনারা সেই 2001 থেকে 6 এর মতো আপনাদের মতো করে সংবিধান সংশোধন করে KM হাসানের মতো একজনকে আপনারা যখন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান করতে চেয়েছিলেন, তারপরে 17টা বছর বাংলাদেশকে যে ছাপার করতে হয়েছিল, সেই ইতিহাসগুলো যে আপনারা ভুলে গিয়েছেন, সেটা আমাদের কাছে বড়ই দুঃখ লাগে মাননীয় স্পিকার। আমরা একটা কথা বারংবার আপনাদের কাছে বলি, 90 এর পরে 3 জোটের রূপরেখা আপনারা সহজে মানতে চান নাই, কিন্তু জনগণ যখন রাজপথে নেমে এসেছিল আপনারা কিন্তু তখন মানতে বাধ্য হয়েছিলেন। আমরা জানি নির্বাচনের আগে আপনারা যখন জনগণের কাছে গিয়েছিলেন, আপনারা গণভোটের কথা বলতে বাধ্য হয়েছিলেন। আপনারা এই কারণেই বাধ্য হয়েছিলেন, নতুবা জনগণ সেই সময়টাতে যে সিদ্ধান্ত নিত, সেই সিদ্ধান্ত আপনাদের ফেভারে নাও যেতে পারতো। সেই জনগণকে তারা আজকে জুলাই সনদ পরিস্থিতি পড়ে নাই, সেই ব্যাখ্যা বিশ্লেষণ করার কথা বলা হয়। যেই জনগণ জুলাই সনদে ভোট দিয়েছে, ওই জনগণ তো সরকার নির্বাচনের জন্য ভোট দিয়েছে। তাহলে আপনাদের ম্যানিফেস্টো থেকে কয়জন ভোট দিয়েছে, সেই প্রশ্নটা আমরা করতে চাই মাননীয় স্পিকার। আপনাদের কাছে একটাই মাত্র চাওয়া, এটাতে আইনগত কোনো বাধ্যবাধকতার জায়গা নেই। বিএনপির সদিচ্ছার বিষয়, সরকার দলের সদিচ্ছার বিষয়, তারা 2/3 মেজরিটি পেয়েছেন। তারা যদি আজকে সদিচ্ছা প্রকাশ করেন যে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ, গণভোটকে তারা মেনে নেবেন, এটা নিয়ে আর কোনো প্রশ্ন কোথাও উঠবে না। আমরা তাদের কাছে সেই আহ্বানটাই। ধন্যবাদ মাননীয় সদস্য। এখন আমি আহ্বান জানাবো ঢাকা 17 থেকে নির্বাচিত মাননীয় সংসদ সদস্য জনাব আন্দালিব রহমান পার্থকে। ধন্যবাদ। ভোলা আই এম ভেরি সরি, আন্দালিব রহমান পার্থ, বোলা 1। মাননীয় স্পিকার, ডিজিটাল বিজ্ঞাপনের এফেক্ট। স্পিকার, আপনাকে ধন্যবাদ। স্পিকার, সময় তো বললেন না। আপনি 15 মিনিট বলতে পারেন। মাননীয় স্পিকার, ব্যাপারটা তো অনেক কমপ্লেক্স, একটা ইউনিক সিচুয়েশন। আমি আমার সম্মানিত বিরোধী দলের নেতাদের চোখে আবেগ দেখি, কথায় দেখি, তবে একটা জিনিস এটাও দেখি যে কেন জানি প্রথম থেকেই আমাদেরকে জুলাইয়ের বিরুদ্ধে নিয়ে যাওয়ার একটা পায়তারা দেখতে পাচ্ছি। ঠিক যেমন, ঠিক আমাকে কথা বলতে দেন। If you understand the decorum, please, please. আমি কেন আবার কোয়াইট এটা হবে না কিন্তু। তো আমাকে আওয়ামী লীগ সরকার মনে পড়ে যায় যে আমরা যদি কোনো কথা বলতাম, যুদ্ধাপরাধের বিচার চায় না। আমরা বলতাম তেলের দাম কত, যুদ্ধাপরাধের বিচার চায় না। আমি অনেকখানি ওই অ্যাটিটিউডটা দেখতে পাচ্ছি। সবচেয়ে বড় কথা, উই হ্যাভ নো প্রবলেম উইথ জুলাই সনদ। আমাদের প্রবলেম প্রক্রিয়া নিয়ে। আপনারা কোন প্রক্রিয়ায় করতে চাচ্ছেন, এবং আমরা আমাদের ডিসেন্ট, নোট অফ ডিসেন্ট আগে থেকেই দেওয়া। আমাদের প্রক্রিয়া ছিল, আপনারা দেখেন
উইথ ডিউ রেসপেক্ট, একদম রেসপেক্টের সাথেই বলি, আপনারা সেই সময় রেভলিউশনারি গভর্নমেন্ট করেন নাই কেন? নর্মাল গভর্নমেন্টে গেলেন কেন? ট্রানজিশনাল রেভলিউশনারি গভর্নমেন্ট করতেন। লেটস রিরাইট দ্য কনস্টিটিউশন, ছিঁড়ে ফেলে দিতেন কনস্টিটিউশনকে, নতুন করে সংবিধান বানাতেন। পুরনো কনস্টিটিউশনে থেকে আপনারা সংবিধানকেই বাতিল করে দিতে যাচ্ছেন। এটা আসলে হয় না। ইট ইজ ইউনিক, দ্য রেভলিউশন ওয়াজ ইউনিক, এর পরবর্তী গভর্নমেন্ট ওয়াজ ইউনিক, অ্যান্ড হোয়াট we had a quasi constitutional government. Doctrine of necessity তে আমরা কখনো কনস্টিটিউশনকে সম্মান দিয়েছি। ডক্ট্রিন অফ নেসেসিটিতে সংস্কারকে মাথায় রেখে অফ কোর্স রিয়েলাইজ, যেটা তো আজকে থেকে রিয়েলাইজেশন না, ৭২ থেকে রিয়েলাইজেশন, আইয়ুব খানের অত্যাচার থেকে, যে আমাদের কনস্টিটিউশনাল ফ্রেমওয়ার্ক ইজ সেট ইন সাচ আ ওয়ে যে কোনো মুহূর্তেই আমাদের প্রিমিয়ার একজন স্বৈরাচার হয়ে যেতে পারে। সে কারণে তো গণপরিষদ করা হয়েছিল। কিন্তু আজকেও সেটা আমরা দেখছি যে সেটা করতে যে দেখা গেছে রাষ্ট্রপতির ক্ষমতা কমাতে যে আমরা প্রধানমন্ত্রী বা ক্যাবিনেটের ক্ষমতা অনেকাংশে বাড়িয়ে দিয়েছি। দ্যাট ইজ দ্য ইস্যু, আর তো কিছু ছিল না। এই কারণেও বা আমরা আমাদের কনস্টিটিউশনাল ফ্রেমওয়ার্ক রিয়েলাইজ করেছি উই নিড চেঞ্জ। আমরা মনে করি, বাট আমরা আজকে এখানে আমরা পলিটিশিয়ান, আমাদের মাথায় রাখতে হবে দ্যাট we must mitigate the harshness of the relevant provisions of the Constitution. At the same time, we must uphold the spirit of July. এই ব্যালেন্স আমাদেরকে করতে হবে। কিন্তু আপনারা তো আমাদেরকে লগর সেটে পাঠিয়ে দিচ্ছেন। আপনারা এখানে যারা বসা, আমার মাননীয় প্রধানমন্ত্রী কত বছর এক্সাইল, পাশে আমাদের মাননীয় এলজিআরডি মন্ত্রী কয়বার জেল খেটেছে, তার পাশে আমির খসরু সাহেব একসাথে জেলে ছিলাম, তার পাশে সালাউদ্দিন সাহেব কতদিন বিদেশে ছিল, এমন একটা ভাব, কত বছর বিদেশে ছিল। এখানে আমরা যারা আছি আমরা সবাই জুলাই যোদ্ধা। আপনাদের বিরোধী দলীয় সম্মানিত মাননীয় আমাদের যে বিরোধী দলীয় নেতা, উনি উনার ভাষায় এত সুন্দর করে আমাদেরকে রেকগনাইজ করেন, কিন্তু যখনই ফ্লোর আপনাদের হাতে চলে যায় আপনারা আমাদেরকে অ্যাটাক করেন অ্যাজ ইফ আমরা জুলাইতে আমাদের কোনো কন্ট্রিবিউশনই নাই। একদিন এক ভাই দাঁড়িয়ে বলল, গতকালকে সম্মানিত সংসদ সদস্য দাঁড়িয়ে বলল যে আমাদের এখান থেকে বলা হয়েছে এই আন্দোলনের সাথে আমাদের সম্পৃক্ততা নাই। অফকোর্স আমরা এই কথা বলেছি বিকজ ইট ওয়াজ পলিটিক্যালি কারেক্ট। উই নেভার ওয়ান্টেড টু গিভ ইট আ পলিটিক্যাল ফেস। আমরা চাচ্ছিলাম ছাত্র আন্দোলন বা যেই কোটা আন্দোলন হচ্ছিল ওইভাবে যাক। আপনাদেরও আমরা যখন জেলখানায় ছিলাম, আমাদের সাথে আপনাদের মহাসচিব ছিল পরোয়ার সাহেব, আপনাদেরকে যখন ব্যান্ড করা হয়েছিল আপনারা তো কোনো কথা বলেন নাই। কেন বলেন নাই? বিকজ আপনারা ওই ইস্যু ডাইভার্ট করতে চান নাই। উই ওয়ান্টেড দ্য ফ্যাসিস্ট গভর্নমেন্ট টু গো অ্যান্ড দে লেফট। ইট ওয়াজ আ প্ল্যান। ওইটা লিটারালি আপনারা ধরে বলছেন কি আমরা নাকি আন্দোলনে নাই। শুনেন, আপনারা 6 বলে 12 রান করেছেন, কিন্তু এর আগের 300 রান আমরা সবাই মিলে করেছি। সুতরাং আপনাদের একজন একটা কথা বলবেন, আরেকজন আপনারা আমাদেরকে লগর সেটে নিয়ে যাবেন, আমাদেরকে অ্যাটাক করবেন। আপনাদের কথা আজকে দেশবাসী বিভ্রান্ত যে আমরা নাকি জুলাই সনদ বাস্তবায়ন করতে চাই না। অফকোর্স উই ওয়ান্ট জুলাই সনদ, আমরা চাই এটা বাস্তবায়ন। প্রক্রিয়াটা কি? প্রক্রিয়া তো আপনারা ভুল করেছেন। আপনারা কেন সেই সময় ইন্টারিম গভর্নমেন্টে আপনারা সাপোর্ট করেন? বলতেন এটা ট্রানজিশনাল রেভলিউশনারি গভর্নমেন্ট করা হোক, এটা একটা রেভলিউশনারি গভর্নমেন্ট করা হোক, কনস্টিটিউশনকে রিরাইট করা হোক। আপনারা কোথা থেকে নিয়ে আসছেন সংবিধান সংস্কার পরিষদ? হোয়াট স্ট্যাটাস ইট হ্যাজ? এটা কোথা থেকে আসছে? আপনারা আমাদের সচরাচর আমরা যেভাবে সংবিধান পরিবর্তন করি আমরা সেখানে থাকতে চেয়েছি, আমরা সেভাবে করব। আপনারা বসেন, আমাদের নোট অফ ডিসেন্ট আছে, লেটস টক, লেটস সিট ডাউন। জনগণ যদি 70% ভোট অবশ্যই গণভোটে দিয়েছে, জনগণ কিন্তু সংবিধান পরিবর্তন করার জন্য 51% ভোট আমাদেরও দিয়েছে। তো সেটাও তো গণভোট, অফকোর্স গণভোট। এই যে আপনারা অনেকে বলেন অবৈধ, আমি অবৈধ বলতে চাই না, ইটস টু হার্শ, রিগরাস, বাট এটা সত্যি। এটা it cannot be traced back in the constitution, so it is a mere unconstitutional thing. আপনারাই তো বলছেন অবৈধ, আমি তো ইলিগাল বলতে চাই না, বিকজ এই গণভোট আমরা চেয়েছি ইজ a gesture of ours যে we want to involve the people of the country, আমরা জনগণকে সম্পৃক্ত করতে চেয়েছি। এই কারণে আমরা গণভোটে রাজি হয়েছি, আমরা চেয়েছি। এখন গণভোটে আপনাকে একটা কথা বলি, আসলে বলা উচিত না, ইন্টারিম গভর্নমেন্ট তো আমাদেরই ছিল, কিন্তু কিছু টেকনিক্যাল লেকুনা, কিছু পলিটিক্যাল ব্লাফ
তো আমরা পেয়েছি। যেমন আপনারা গণভোটে ব্যালটে 4টা কথা বলেছেন। আচ্ছা চিন্তা করেন তো ভাই, একটা ভোটারের কাছে যদি আমি জিজ্ঞেস করি যে আমি একটাতে ভোট দিতে চাই না, আই ডু নট এগ্রি উইথ ওয়ান অফ দ্য প্রভিশন, আমি কি করব? হ্যাঁতে ভোট দিব না নাতে ভোট দিব? জবাব নাই। আপনি আমাকে বাধ্য করেছেন, আপনারা জনগণকে বাধ্য করেছেন। তাহলে আপনি এখানেই প্রথম থেকে বলে দিচ্ছেন সংসদ নিম্নলিখিত প্রস্তাব সমূহের প্রতি আপনার সম্মতি জ্ঞাপন করিতেছে না। তার মানে এই আদেশ, যেটাকে বারবার ইল্লিগাল বলা হয়, আমার ভাই আইনও দিল, ওই আইনের ব্যাপারে আমি আসতেছি। তো এই আদেশে এতগুলি আদেশ, এর মধ্যে থেকে মাত্র মাননীয় স্পিকার 4টা নিয়ে আপনি গণভোট করলেন, মানে বাকি আদেশের তো দাম নাই, এটা আপনি বলে দিলেন। ইউ অনলি নিড কনসেন্ট। মাত্র এই 4টে আপনি জনগণের রায় ছিলেন, আর আপনার যে বাকি প্রভিশনগুলি আছে সেগুলি রায় কোথায়? সেগুলি আপনি চান নাই। তার মানে ইউ ইয়োরসেলফ আন্ডারমাইন দ্য প্রভিশন অফ দ্য আদেশ অফ দ্য অর্ডার। তাহলে আপনি সবই আনতেন। আপনি লাস্টে, এই গণভোটের লাস্টে আপনি লিখে দিতেন যে আমরা জুলাই সনদ যেভাবে এমবেডেড করব, যেভাবে আমরা অন্তর্ভুক্ত করব। এক্সকিউজ মি, ইউ ক্যান ডু দিস ব্রাদার। ওকে, থ্যাংক ইউ মাননীয় সংসদ সদস্য, থ্যাংক ইউ। আপনি, থ্যাংক ইউ ফর ডিস্টার্বিং ব্রাদার, you successfully destroyed my flow. Anyways, আপনি এই 4টা যে লিখে দিলেন, মাননীয় সদস্য আপনি স্পিকারকে অ্যাড্রেস করে বলেন, আই এম সো সরি, ওদেরকে অ্যাড্রেস করবেন না। আসলে একটু আবেগ বিবেক দুটার মিশ্রণ হয়ে যায়, তো এটা ঝামেলা হয়ে যায় আর কি। স্বাভাবিক। এই আবেগ যদি আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী শুধু আর একমাত্র বলেছে যে আবেগের জায়গা না, এতেই একদম ধ্বংস করে দিয়েছে বাংলাদেশের সোশ্যাল মিডিয়া যা আছে। তো আমি তো একটু আবেগ দেখাতেই পারবো মাননীয় স্পিকার। তো এনিওয়েজ, আমি কামিং ব্যাক টু দ্য পয়েন্ট। 4টা প্রভিশন যে দেয়া আছে গণভোটে মাননীয় স্পিকার, ইফ ইউ কেয়ারফুলি গো থ্রু পেরুজ ইট, এখানে আরেকটা দিয়ে দিলেই পারতো যে এই সকল পরিবর্তন, জুলাই সনদের সকল পরিবর্তন আনা হবে এই সংবিধান সংস্কার কি বলে পরিষদ গঠনের মাধ্যমে। তাহলে তো পারপোজ হতো। তো সেটা আপনি করেন নাই। যখনই আপনি এইটা ভোটে ফেলেন নাই, তার মানে there is option then I can overlook it and uphold the constitution of the country. এই রেভলিউশনকে আমরা শ্রদ্ধা করি। 17 বছর আমরা কষ্ট করেছি। এখানে আমার ভাইয়েরা অনেক বেশি কষ্ট করেছে। আমরা জেলে গিয়েছি, আন্দোলনে ছিলাম, 20 দলে ছিলাম, 4 দলে ছিলাম, অনেক আগে থেকে। আমরা চাই না, কিন্তু এই যে একটা প্রক্রিয়া, সংবিধানকে ছুঁড়ে ফেলে দাও, সংবিধানকে ছুঁড়ে ফেলে দাও। সংবিধানকে ছুঁড়ে ফেলবো কেন? সংবিধানকে মনে করায় দেয় যেটা 71-এর পরাজয়ের দলিল। আমি সংবিধান কেন ছুঁড়ে ফেলে দেব? এই সংবিধান দিলে গাত্রদাহ কেন হবে? এত গায়ে লাগবে কেন? ইফ আই ডোন্ট লাইক ইট, there are relevant provisions within the constitution যে আমি পরিবর্তন করতে পারি। আমার দরকার কি যে আমি এটাকে ছুঁড়ে ফেলে দেব? মাননীয় স্পিকার আজান দিচ্ছে, should I come back? মাননীয় সদস্য আপনি শেষ করেন, আচ্ছা, তারপর আমি শেষ বিরতি দেব। আমি শেষ করি। তো আমি সেটাই বলছি, আমি আরো অনেক টেকনিক্যালিটিতে যেতে পারতাম, আইনে যেতে পারতাম। আই এম শিওর আমাদের সম্মানিত সদস্য আইনমন্ত্রী সাহেব আছেন, উনি কথা বলবেন। আমি শুধু একটা জেনারেল কথা বলি, ইউনিটি ইজ দ্য কি। এবং আগেও যেটা বলছি, এখনো সেটা বলি, দ্যাট সংবিধানের উপরেও আমাদের রেসপেক্ট থাকতে হবে। At the same time, we must find out a way so that we can uplift the spirit of July. এবং এই কাজ আমাদের, to see between the lines, to draw between the lines, to balance between the lines. আমরা পলিটিশিয়ান, এটা আমরা করব। কিন্তু কোনোভাবেও আমাদেরকে লগর সেটে ফেলে জুলাইয়ের বিরুদ্ধে অবস্থান যদি নিতে যান, তাহলে আপনারা কোনোদিন সাকসেসফুল হবেন না। আপনারা যদি এই জুলাইয়ের উপর মাথায় কাঁঠাল রেঙে, আর এনসিপি যে আমাদের দল, আমাদের হিরোরা যারা যুদ্ধ করেছেন, যারা এখানে আছেন, তাদেরকে বলে দিই, আপনারা জেনজিকে রিপ্রেজেন্ট করেন, জামাত জেনারেশন হয়ে যান না। Look at the eyes of the people. আপনারা স্পিকার না নতুন স্পিকার, মাননীয় সদস্য আপনি বলতে থাকেন, আমি বলতে স্পিকারকে অ্যাড্রেস করেন, স্পিকারের দিকে তাকান। আমি আমার এনসিপির ভাইদের বলতে চাই যে
আপনারা পজিটিভ পলিটিক্স নিয়ে আসবেন। আর এক ভাই বলেছিল বিরোধী দলের সদস্যরা বক্তা যখন বক্তৃতা দেয় তাকে ডিস্ট্রাক্ট করার চেষ্টা করবেন না, কোনো কমেন্ট আমাদের- করবেন না। প্লিজ লিসেন টু হিম, ইউ উইল গেট ইউর টার্ন। হ্যাঁ, there's a possibility. আমাদের এক ভাই বলেছিল ফ্যামিলি কার্ড, খাল খনন, তো কি পুরো দেশ স্ট্যান্ড স্টিল হয়ে যাবে? হ্যাঁ, পুরো দেশ স্ট্যান্ড স্টিল, সারাদিন আমরা এটা করব, এই আমাদের কাজ? দিস ইজ অ্যাবসার্ড। আমরা অবশ্যই এটাকে করব, আমরা অবশ্যই এটাকে রেসপেক্ট করব। এর কারণে আমরা এখানে, এই আন্দোলনের কারণে আমরা এখানে, হয়তো আমরা জেলে থাকতাম, বাট দ্য কান্ট্রি মাস্ট মুভ অন। সুতরাং আমি যেটা বলবো যে আমরা সবাই মিলে আমরা বসি, আমরা আলাপ করি, কিন্তু আমাদের কোনো সদস্যর বক্তব্যে যাতে জুলাইকে আন্ডারমাইন না করা হয়। কারণ মনে রাখতে হবে, যেদিন আবু সাইদ শহীদ হয়েছিল সেদিন চিটাগংয়ে ওয়াসিম আকরামও কিন্তু শহীদ হয়েছিল। কন্ট্রিবিউশন কিন্তু কারো কম না, আমাদের সবারই। কেউ হয়তো 2 গুলিতে মারা গিয়েছে, কেউ 1 গুলিতে মারা গিয়েছে, কিন্তু মারা গিয়েছে কিন্তু অনেকেই। আমি তাই বলছি বারবার, আমরা ন্যাশনাল ইউনিটি ডাকি, আমরা কথা বলি, কিন্তু আপনারা দয়া করে আমাদেরকে অ্যাটাকিং এ যাবেন না। আমাদের জেস্টার প্রথম থেকে দেখেন, মাননীয় প্রধানমন্ত্রী নির্বাচনের পর থেকে জেস্টার দেখেন, আপনাদের বাড়ি গিয়েছে, বড় বড় নেতাদের বাড়ি গিয়েছে, এই জেস্টারকে পজিটিভ হতে নেন। আর আপনারা তো ম্যানুভার করতে পারেন, প্রবলেম কি? আপনারা সারা জীবন ভারতের বিরুদ্ধে রাজনীতি করে ভারতের সাথে গোপনে মিটিং করছেন, ওটাও তো ম্যানুভার। আপনারা তো ম্যানুভার, এমন তো না আপনারা, নো দিস ইজ আ গুড কোয়ালিটি ব্রাদার, ডোন্ট বি আপসেট। আপনারা তো মিটিং করেছেন, দিস ইজ আ গুড কোয়ালিটি। আর আপনারা সারা জীবন ইসলামের নামে রাজনীতি করে লাস্টে এসে বলছেন আমরা শরিয়া আইন চাই না। আপনারা তো ভোটের জন্য ইউ হ্যাভ ডান ইট। আজকে প্রবলেম কি? তা আমার কথা বলে একটু ম্যানুভার করেন, সংবিধানটাকেও আমরা রেসপেক্ট করি, জুলাই সনদকেও আমরা রেসপেক্ট করি। ইনশাল্লাহ, সিন্স উই হ্যাভ গুড স্পিরিট, উই হ্যাভ গুড ইন্টেনশন, আমরা পজিটিভ ভালো কিছু নিয়ে আসব। এবং আমি আপনাকে বলে দিচ্ছি, যদি জুলাই সনদের বিরুদ্ধে আমরা স্ট্যান্ড করি, এরা স্ট্যান্ড, আমাদের ঐক্য স্ট্যান্ড করে, আমি আন্দালিব রহমান পার্থ তার বিরুদ্ধে দাঁড়িয়ে কথা বলবো ইনশাআল্লাহ। বাট ইউ ডোন্ট ডিক্টেট আস দ্য প্রক্রিয়া, দ্য সিস্টেম, হাউ উই ডু ইট। যেভাবে হবে সেভাবে আমরা করব, সংবিধানকেও রাখবো, জুলাইকেও সম্মান করব। আপনাদের সবাইকে ধন্যবাদ। মাননীয় সদস্যবৃন্দ, মাগরিব নামাজের জন্য 30 মিনিট বিরতি দেওয়া হলো। ধন্যবাদ।